রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে চর্চার কেন্দ্রে উঠে এসেছে নতুন বিজেপি সরকার। ভারতের গরুর রাজনীতির পর্দার আড়ালের এই দ্বিমুখী নীতির এক অবিশ্বাস্য গল্প আজ উন্মোচিত হবে। এদিকে আজ ভারতে খেলা ঘুরিয়ে দিল মুসলিমরা। গরু কুরবানির বিষয়ে রাজপথে নামে লক্ষ লক্ষ মুসলিম। শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা হয়, নরেন্দ্র মোদী ক্ষমতা হারাচ্ছে আজ রাতে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরে সবচেয়ে বেশি বিপদে পড়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। হ্যাঁ, বাস্তবতা বলছে যে বিজেপি বলেছিল যে তারা হিন্দুদের উপকার করবে, হিন্দুদের সরকার হবে। খেলা ঘুরে গেল। শুভেন্দুর বিরুদ্ধে হাইকোর্টে মামলা, মুসলিমদের চালে কোরবানি নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। লোভে পাপ আর পাপে মৃত্যু। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেলায় প্রবাদটা একটু বদলে গেছে। তার অবস্থা এখন লোভে পাপ আর পাপে জেলের হাওয়া। যে শুভেন্দু অধিকারী একসময় নিজে 3 বাটি করে গরুর মাংস গপ গপ করে খেয়ে টিফিন ক্যারিয়ারে করে বাড়ি নিয়ে যেতেন, সেই শুভেন্দু এবার পশ্চিম বাংলার মুসলমানদের কোরবানি বন্ধ করতে গিয়ে এমন এক ফাঁদে পা দিয়েছেন যেখান থেকে তার আর ফেরার উপায় নেই। কুরবানির ঈদ কি তবে গরু ছাড়াই? কলকাতার হাইকোর্টের এক রায় যেন কোটি কোটি মুসলিমের মাথায় আকাশ ভেঙে ফেলল। কিন্তু আদালত যা বলছে আর ভারত সরকার যা করছে তার পেছনে আসল রহস্যটা জানলে আপনিও চমকে উঠবেন। বহু হিন্দু খামারি এখন আত্মহত্যার কথা ভাবছেন। তারা বুক চাপড়ে কাঁদছেন আর বলছেন, এই গরু যদি বিক্রি না হয় তবে তাদের পুরো পরিবারকে না খেয়ে মরতে হবে। ভারতে এই মুহূর্তে খেলা ঘুরিয়ে দিল মুসলিমরা। গরু কুরবানির বিষয়কে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মামলা করেছে। এদের পিছনে মমতা ব্যানার্জি তালাপতি বিজয় ষড়যন্ত্র করে এবং মুসলিমদেরকে গোপনে সরাসরি সাপোর্ট করে, এবং নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী যাতে পদত্যাগ করে এই পরিকল্পনা তারা গোপনে বসে বসে করতেছে। আজকে অসংখ্য ঘটনা ঘটায়, মুসলিমদেরকে দিয়ে আন্দোলন করে এবং মুসলিমরাও ভয়াবহ অ্যাকশন নেয়। দর্শক শ্রোতা দেখতে পারবেন এই মুহূর্তে গরু কুরবানির বিষয়ে ভয়াবহ অনেক ঘটনা ঘটে এবং সর্বশেষ একটা সিদ্ধান্ত হয়। সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওর মাধ্যমে। দর্শক, আজকে আপনাদের এমন একটি ঘটনার কথা জানাবো যা শুনলে আপনি চমকে যাবেন। রাজনীতির পাশা খেলা কিভাবে উল্টে গিয়ে খোদ রাজনীতিকদেরই গলার কাঁটা হয়ে দাঁড়ায় তার এক জ্বলন্ত উদাহরণ আজ আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে গরুকে মাতা বলে পুজো করা, তাকে রক্ষার নামে চরম উন্মাদনা, আর অন্যদিকে সেই গরুর মাংস বিক্রি করেই বিলিয়ন বিলিয়ন ডলার পকেটে পোড়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতের গরুর রাজনীতির পর্দার আড়ালের এই দ্বিমুখী নীতির এক অবিশ্বাস্য গল্প আজ উন্মোচিত হবে। পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে এবং এর পেছনের নোংরা রাজনীতির আসল রূপ দেখতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভারতের রাজনীতিতে গরু বরাবরই একটি স্পর্শকাতর এবং বিশাল বড় একটি রাজনৈতিক হাতিয়ার। বিশেষ করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে গো রক্ষার নামে উগ্রবাদী গোষ্ঠীগুলোর মাথাচাড়া দিয়ে ওঠার খবর আমরা প্রায়ই দেখি। কিন্তু এবার গরুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক চাল চালা হয়েছে তা আক্ষরিক অর্থে বুমেরাং হয়ে ফিরে এসেছে খোদ হিন্দুত্ববাদী রাজনৈতিক দলগুলোর দিকেই। আর এর জেরে ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে রাজ্যের গ্রামীণ অর্থনীতি। কি সরকার এ তো বললো পাল্টিয়ে দেবো, এরকম পাল্টালো, এটা কি চোর সরকার? ঘটনার সূত্রপাত গত 13 মে হঠাৎ করেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 1950 সালের একটি ঘুমন্ত আইনকে জাগ্রত করে। পশ্চিমবঙ্গ গবাদি পশু জবাই নিয়ন্ত্রণ আইন নামের এই আইনে বলা হয়েছে 14 বছরের কম বয়সী কোনো সুস্থ গরু জবাই করা যাবে না, প্রকাশ্যে কোনো স্থানে কোরবানি দেওয়া যাবে না, আর এই নিয়ম ভাঙলে সোজা 6 মাসের জেল। এই আইন কার্যকর করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন একটি গোষ্ঠী। এই আইন পাশের পর চরম উৎসাহে বিজেপির অনেক নেতা কর্মী রাস্তায় নেমে পড়েন। এমনকি প্রকাশ্যে রাস্তায় গরুর জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট চেয়ে বসার মতো অদ্ভুত ও হাস্যকর ঘটনারও জন্ম দেয় তারা। কিন্তু তারা খোনাখড়েও ভাবতে পারেননি যে তাদের এই ধর্মীয় ও রাজনৈতিক চাল কতটা ভয়ানক রূপ নিয়ে তাদের নিজেদেরই কৃষকদের উপর আছড়ে পড়বে। আমরা এরকম ভাবিনি যে আমাদের সরকার এইরকম আমাদের গলাইতে দড়ি এবং বিষ তুলে দেবে। আইনের এই কড়াকড়ির জবাবে রাজ্যের মুসলিমদের সমাজ এবার কোনো বিক্ষোভ, ভাঙচুর বা রাজনৈতিক আন্দোলনের পথে হাঁটেনি। তারা বেছে নিয়েছে এক নীরব কিন্তু মারাত্মক অস্ত্র, অর্থনৈতিক বয়কট। মুসলিম ক্রেতারা ঘোষণা দিয়েছেন তারা কোরবানির জন্য বা অন্য কোনো প্রয়োজনে গরু আর কিনবেন না। আর এই একটি সিদ্ধান্তে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের গরুর বাজার। একটু কল্পনা করুন, মুর্শিদাবাদ, মালদার বিভিন্ন গরুর হাট, মায়াপুর বা শিবপুরের মতো যে ঐতিহ্যবাহী পশুর হাটগুলোতে ঈদের আগে কোটি কোটি টাকার লেনদেন হতো, রাতভর ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখরিত থাকতো চারপাশ, আজ সেখানে শ্মশানের নীরবতা।
হাটে শয়ে শয়ে গরু নিয়ে এসে দাঁড়িয়ে আছেন বিক্রেতারা, কিন্তু ক্রেতার দেখা নেই। বিশাল হাটে হয়তো মাত্র 2-1টি গরু দাঁড়িয়ে আছে, আর এই এক কোনায় বসে মাথায় হাত দিয়ে কাঁদছেন হিন্দু খামারিরা। বাস্তব চিত্রটা কতটা ভয়াবহ তা খামারিদের কথা শুনলেই বোঝা যায়। হিন্দু খামারি ও দুগ্ধ ব্যবসায়ীরাই মূলত গরু পালন করেন। একটি গরু 7-8 বছর পর্যন্ত দুধ দেয়, তারপর যখন তার দুধ দেওয়া বন্ধ হয়ে যায় তখন সেই গরুকে বিক্রি করে দিয়ে নতুন গরু কেনেন খামারিরা। কিন্তু নতুন আইন অনুযায়ী 14 বছর বয়স না হওয়া পর্যন্ত সেই গরুকে জবাই করা যাবে না। তার মানে দুধ দেয়া বন্ধ হওয়ার পরও একটি গরুকে অন্তত 6 থেকে 7 বছর খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে হবে। হিসেব করে দেখা গেছে এই অনুৎপাদনশীল গরুর পেছনে এক একজন খামারির অতিরিক্ত 7.5 লাখ টাকা পর্যন্ত খরচ হবে। বড় খামারিদের ঘাড়ে রয়েছে ব্যাংক থেকে নেয়া কোটি কোটি টাকা ঋণ। একদিকে দুধ বিক্রি বন্ধ, অন্যদিকে এই বিশাল খরচের বোঝা টানতে না পেরে বহু হিন্দু খামারি এখন আত্মহত্যার কথা ভাবছেন। তারা বুক চাপড়ে কাঁদছেন আর বলছেন, এই গরু যদি বিক্রি না হয় তবে তাদের পুরো পরিবারকে না খেয়ে মরতে হবে। এই সংকট যখন চরমে, তখন ডিজিটাল দুনিয়ায় মুসলিম নেটিজেনরা চালাচ্ছেন আরেক অভিনব প্রচারণা। তারা বলছেন, গরু বিক্রি করে টাকা কামাবে ওরা, আর আইনি বেড়াজালে ফেঁসে জেলে যাব আমরা। তা হবে না, মাকে আপনারা বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে সেবা করুন। মুসলিম ইনফ্লুয়েন্সাররা প্রকাশ্যে আবেদন জানাচ্ছেন কেউ যেন এবার কোরবানিতে গরু না কেনেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র একদিনেই 40 লাখের বেশি মানুষ এই সংক্রান্ত ভিডিও দেখেছেন। রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 27% মুসলিম। তারা যদি সত্যি গরুর মাংস খাওয়া কমিয়ে দেন তবে মুরগি, খাসি ও মাছের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, যা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে। পরিস্থিতি বেগতিক দেখে এবার রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে কাদা ছড়াছড়ি। বিজেপি নেতা অবনী মণ্ডল স্বীকার করতে বাধ্য হয়েছেন যে খামারিদের মধ্যে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। অন্যদিকে আইএসএফ ও সিপিআইএম এর নেতারা এই সংকটের জন্য সরাসরি রাজ্য সরকারের অপরিণামদর্শিতাকেই দায়ী করছেন। ইতিমধ্যে এই আইনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে 5টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এবার আসুন গল্পের সবচেয়ে চমকপ্রদ ও ভণ্ডামির অধ্যায়টিতে। এই যে দেশে গরুকে মাতা বলে এত উন্মাদনা, মুসলিমদের উপর গরু বহনের দায়ে মামলা আর খামারিদের পথে বসিয়ে দেয়া, এই ভারতের আসল রূপটা কি জানেন? ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের পরিসংখ্যান বলছে বিশ্বে প্রক্রিয়াজাত গরু ও মহিষের মাংস রফতানিতে ভারত শীর্ষ 3টি দেশের একটি। হ্যাঁ, ঠিকই শুনছেন, দেশের ভেতরে গরুর নামে রাজনীতি করে সাধারণ মানুষের রক্ত ঝরানো হচ্ছে, আর আন্তর্জাতিক বাজারে সেই মাংস রফতানি করে ভারত বছরে প্রায় 15 থেকে 16 লাখ মেট্রিক টন মাংস বিদেশে পাঠাচ্ছে। এর আর্থিক মূল্য প্রায় $4 বিলিয়ন বা 35,000 কোটি টাকারও বেশি। কারা করছে এই ব্যবসা? দেশের ভেতরে যখন সাধারণ হিন্দু বা মুসলিম কৃষক গরুর ব্যবসা করতে গিয়ে পদে পদে লাঞ্ছিত হচ্ছেন, তখন বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সরকারি লাইসেন্স নিয়ে কড়া নজরদারিতে হাজার হাজার টন মাংস প্রসেসিং করছে। মজার ব্যাপার হলো, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলোতে এই মাংস রফতানি করার জন্য তারা আন্তর্জাতিক বাজার থেকে শতভাগ হালাল সার্টিফিকেটও জোগাড় করে নিচ্ছে। অর্থাৎ দেশের ভেতরে যে গরুকে ঘিরে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা ও মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সেই গরুর মাংসই আবার হালাল তকমা লাগিয়ে মুসলিম দেশগুলোতে বিক্রি করে পকেট ভারী করছে কর্পোরেট হাঙ্গরা। লোভে পাপ আর পাপে মৃত্যু। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেলায় প্রবাদটা একটু বদলে গেছে। তার অবস্থা এখন লোভে পাপ আর পাপে জেলের হাওয়া। যে শুভেন্দু অধিকারী একসময় নিজে 3 বাটি করে গরুর মাংস গপ গপ করে খেয়ে টিফিন ক্যারিয়ারে করে বাড়ি নিয়ে যেতেন, সেই শুভেন্দু এবার পশ্চিমবাংলার মুসলমানদের কোরবানি বন্ধ করতে গিয়ে এমন এক ফাঁদে পা দিয়েছেন যেখান থেকে তার আর ফেরার উপায় নেই। এক কথায় আম তো গেলই, সাথে ছালাটাও হারাতে বসেছেন তিনি। বাঘিনী মমতা আর ফায়ার ব্র্যান্ড নেত্রী মহুয়া মৈত্রীর এক মাস্টার স্ট্রোকে এখন জেলের টিকিট কাটার অপেক্ষায় মোদির ছোটদা শুভেন্দু। কিন্তু কিভাবে, কি এমন ঘটে গেল এই গত কয়েকদিনে? জানতে হলে পপুলার টাইমসের এই প্রতিবেদনটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। রাজনীতির ময়দানে কখন কার কপাল পড়ে আর কখন কে রাজা হয় তা আগে থেকে বলা বড় মুশকিল। কিন্তু এবার যা ঘটল তা হার মানাবে সিনেমার গল্পকেও। সামনেই পশ্চিম বাংলার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, আর এই উৎসবের আনন্দ মাটি করতে এক চরম নোংরা খেলার ছক কষেছিলেন শুভেন্দু অধিকারী। 1950 সালের পুরনো একটি আইনকে ধুলো ছেড়ে বের করে আনলো তার সরকার। তারপর সে আইনকে হাতিয়ার করে এমন এক আজব নিয়ম চাপিয়ে দেওয়া হলো যা শুনে সবার চোখ কপালে ওঠার জোগাড়। নিয়ম করা হলো কোরবানির জন্য বা হাটে বিক্রির জন্য কোনো সুস্থ গবাদি পশু কেনা বেচা করা যাবে না। পশু বিক্রি করতে হলে নাকি পঞ্চায়েত বা পৌরসভা থেকে সুস্থতার সার্টিফিকেট আনতে হবে। কিন্তু শয়তানির আসল রূপটা লুকিয়েছিল অন্য জায়গায়। নিয়মে বলা হলো 14 বছরের বেশি বয়সী একেবারে অক্ষম, পঙ্গু বা রোগাটে পশু ছাড়া অন্য কোনো সুস্থ পশু কেনাবেচা সম্পূর্ণ নিষেধ। মানে ভাবুন একবার ব্যাপারটা কতটা হাস্যকর আর চতুর।
ইসলামী শরীয়ত অনুযায়ী কোরবানির পশু হতে হয় একদম সুস্থ সবল আর নিখুঁত। আর এখানে নিয়ম করা হচ্ছে পঙ্গু আর রুগ্ন পশু ছাড়া কোরবানি করা যাবে না। এটা যে সরাসরি পশ্চিম বাংলার মুসলমানদের উৎসব বন্ধ করার এক গভীর চক্রান্ত তা বুঝতে আর কারো বাকি নেই। মোদির ছোটদা ভেবেছিলেন এই নিয়ম চাপিয়ে তিনি বিরাট এক বাজিমাত করবেন। তিনি ভেবেছিলেন এই কাজ করে তিনি হিন্দু ভোটারদের মন জয় করে নেবেন আর রাতারাতি হিরো বনে যাবেন। কিন্তু কথায় বলে না, অতি চালাকের গলায় দড়ি। এখানেও ঠিক তাই হলো। শুভেন্দু যা ভেবেছিলেন ঘটল তার একদম উল্টো। পশ্চিম বাংলার মুসলমানদের জব্দ করতে গিয়ে তিনি এমন এক বোম ফাটালেন যার টুকরো গিয়ে পড়ল খোদ হিন্দু খামারিদের গায়ে। কারণ এই রাজ্যে যারা সারা বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে পশু পালন করেন তাদের বেশিরভাগই হিন্দু। গ্রামের পর গ্রাম জুড়ে এই হিন্দু খামারিরা সারা বছর আশায় বুক বেঁধে থাকেন যে উৎসবের সময় হাটে গরু বিক্রি করে তারা সারা বছরের ধার দেনা শোধ করবেন, ছেলে মেয়েদের নতুন জামা কিনে দেবেন। কিন্তু শুভেন্দুর এই নতুন নিয়মের গেরোয় পড়ে সেই হিন্দু খামারিরাই আজ পথে বসতে চলেছেন। সুস্থ পশু বিক্রি করতে না পারায় হাটে হাটে এখন হিন্দু ব্যবসায়ীদের চরম কান্না। গরু বিক্রি নেই, পকেটে টাকা নেই, মহাজনের ঋণ কিভাবে শোধ হবে সেই চিন্তায় তাদের রাতের ঘুম উড়ে গেছে। যে শুভেন্দুকে তারা ভরসা করেছিলেন সেই শুভেন্দুই আজ তাদের পেটে লাথি মেরেছেন। এই চরম বোকামির কারণে গ্রামের অর্থনীতি এখন পুরোপুরি খাদের কিনারে। মোদির ছোটদার এই বোকামির জন্য এখন গেরুয়া শিবিরের নেতারাও মুখ লুকাতে জায়গা পাচ্ছেন না। হিন্দু খামারিদের এই চোখের জল শুভেন্দুর রাজনৈতিক ক্যারিয়ারে এক বিশাল কালবৈশাখী ঝড় ডেকে এনেছে। কিন্তু বাংলার মানুষ তো আর বোকা নয়, তারা খুব ভালো করেই জানে এর পেছনে আসল কলকাঠি কে নাড়ছে। দিল্লির মসনদ খুশি করতেই মোদির ছোটদা এই বিশাল চাল চেলেছিলেন। তিনি ভেবেছিলেন এই কড়া নিয়ম চাপিয়ে তিনি দিল্লির কর্তাদের চোখে ভালো ছেলে হয়ে যাবেন। কিন্তু সেই ভালো ছেলে সাজতে গিয়ে যে নিজের রাজ্যের মানুষের এত বড় ক্ষতি করে ফেলবেন সেটা তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেননি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরে সবচেয়ে বেশি বিপদে পড়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। হ্যাঁ, বাস্তবতা বলছে যে বিজেপি বলেছিল যে তারা হিন্দুদের উপকার করবে, হিন্দুদের সরকার হবে। কিন্তু বাস্তবতা বলছে হিন্দুদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই 15 দিনে। না, একথা আমি বলছি না, একথা হিন্দু সম্প্রদায়ের মানুষরা বলছেন। তারা নিজেরাই বলছেন এই সরকারে আসায় তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমাদের সোনার মালা কত উপর মালা করে দিয়েছে, আমরা গরিব মানুষ কোথায় যাব, কি করে খাবো? তাহলে এই সরকার এসে উন্নতি করবে, কি উন্নতি করবে? জনগণই তো এই সরকারকে নিয়ে এসেছে। শিয়ালকে তাড়িয়ে বাগান আনলাম আমরা, শিয়াল তাড়িয়ে বাগান আনলাম, আর কিছুই না আমরা। কেন বলছি? কারণ ভোট পরবর্তী হিংসায় প্রায় এবারের নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় 10 জনের মৃত্যু হয়েছে বলে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রাক্তন শাসক দল তারা অভিযোগ করেছিলেন। এবং তারা এবারের বিরোধী দল তারা অভিযোগ করেছেন যে 10 জন খুন হয়েছে, তার মধ্যে 9 জনই হিন্দু সম্প্রদায়ের মানুষ। হ্যাঁ, প্রথম। দ্বিতীয় হলো ভোট পরবর্তীতে পশ্চিমবঙ্গের বড় সড়ো সমাজসেবী বা সমাজকর্মী হিসাবে যারা পরিচিত ছিল তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হচ্ছেন উচ্চ বর্ণীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ গর্গ চট্টোপাধ্যায়। হ্যাঁ, বিজেপি সরকার আসার পরে সেই গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেক নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যাদের নাম পরিচয় সব হিন্দু। আমি সেটা নিয়ে বলছি না, কারণ তাদের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। এবার আসি, বিজেপি সরকার আসার পরে মুসলমানদের টাইট দেওয়ার জন্য সবচেয়ে যে বিষয়টা নিয়ে এসছে মুসলমানদের গো মাংস খেতে দেবে না বলে, যে 1952 সালের পশু হত্যা আইন সেটা বলবৎ করা হয়েছে কড়াভাবে। এবং সেক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে 14 বছরের নিচে কোনো গরুকে পশুকে বলি দেওয়া যাবে না, গরু মহিষকে। এবং যদি দিতেও হয় তারপরেও তার জন্য চিকিৎসকের গরু বা পশু চিকিৎসকের সার্টিফিকেট লাগবে এবং লোকাল পঞ্চায়েত এবং পৌরসভার সার্টিফিকেট নিতে হবে। মানে মহায়াপা। এক কথায় মুসলমানদের গোমাংস খেতে দেওয়া যাবে না, গো রক্ষা করতে হবে। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে এই আইন বলবৎ করা হয়েছে। আর এতে সবচেয়ে বেশি ফাপড়ে পড়েছে হিন্দু সম্প্রদায়রা। কেন বলছি? কারণ মুসলিম সম্প্রদায়রা সরকারের এই আইন তারা মেনে নিয়েছে। তারা বলে দিল গোমাংসের সঙ্গে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নেই, যে গরু খেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো এই গোমাংস যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা খাবো না, আমরা গরুর মাংস খাবো না, তার সিদ্ধান্ত নিয়েছে। এবং এবার কুরবানিতে গরুর বদলে তারা ছাগল কুরবানি করবে বা অন্য কোনো পশু কুরবানি করবে, এটা মুসলমানরা ঠিক করে নিয়েছে। আর এতে সবচেয়ে বড় বিপদে পড়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমি বলছি না, তারাই বলছে। সোনা আমরা সমস্ত জমি জায়গা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকে যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো কি করে? আমরা কি করে খাবো? শুভেন্দু অধিকারীর কাছে একটাই অনুরোধ, গরু যেন বিক্রি হয়, গরিব মানুষ যেন না মারে। এতগুলো গরু মোষ, 40টা গরু মোষ আছে। এই 40টা গরু মোষ আমরা 3 জনেই দেখাশোনা করি। দুপুরবেলা রান্না করতে পারি না, দুপুরবেলা পান্তা খাই, রাতের বেলা রান্না করি, কষ্টে আমরা আছি।
যাচ্ছি, আর এর মধ্যে যদি এই অবস্থায় যদি এরকম হয় তাহলে কি হবে? কারণ সবচেয়ে বড় ব্যবসায়ী যারা গরু ব্যবসায়ী করে বা গরু পালন করে বা গরু পোষে বা গরু যারা পালন করে এই ঈদের বাজারে বা এই কুরবানির সময় বিক্রি করে, তারা 90 থেকে 95% হিন্দু সম্প্রদায়ের মানুষ। আর এই হিন্দু সম্প্রদায়ের মানুষরা, দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে ভারতের মুসলিমদের আন্দোলন নিয়ে অনেক কথা হয়, অনেক ঘটনা ঘটে গেছে। এই বিষয়গুলো দেখে এবং ভারতের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।